ভারতের বিরুদ্ধে শেখ হাসিনাকে রাজনীতির সুযোগ দেওয়ার অভিযোগ রিজভির। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 5ই নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে 11 দল। সেপ্টেম্বরে লং মার্চ শুরু এবং কাটতে শুরু করেছে গ্যাস সংকট। খুব শীঘ্রই স্বাভাবিকের আশা কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি। বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তাকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত। এটি জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমানজনক আচরণ। একে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করেন রিজভী। বলেন, পালিয়ে যাওয়ার দিনে শেখ হাসিনাকে এই সুযোগ করে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অপমান করা হয়েছে। রিজভী আরও বলেন, বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর পথে হাঁটে তখনই আন্তর্জাতিক নানা চক্রান্ত সেই পথে বাধা তৈরি করে। এ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বানও জানান রিজভী। এটি ভারতের নীতি নির্ধারকদের অ্যারেঞ্জমেন্টেই এই কাজটা করা হয়েছে। একজন পলাতক আসামিকে প্রত্যাবাসনের জন্য, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আইন, সে আইন এবং দুই দেশ সেটাতে সই করেছে, এগ্রিমেন্ট করছে, অথচ তারপরেও তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, হাজারো মানুষের আত্মত্যাগ ও স্বৈরাচার হাসিনার নিষ্ঠুর দমনপীড়নের ইতিহাস তুলে ধরতে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং পরিদর্শনকে আরও সুশৃঙ্খল করতে নির্ধারিত সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এ কারণে আগ্রহীদের আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং করতে হবে। জুলাই 36 ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের সুবিধাজনক সময়ে নির্বাচন করে টিকিট সংগ্রহ করা যাবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য রাখা হয়েছে 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গুম নির্যাতনের দলিল, আলোকচিত্র, ভাস্কর্য এবং প্রতীকী স্থাপনার সমন্বয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। গতকাল জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দর্শক, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, গতকাল উদ্বোধনের পর আজ প্রথম দিন জাদুঘরে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছে, তাদের প্রতিক্রিয়া জানাবেন। সাধারণ মানুষের ভিড় অনেক বেশি। আজকে দিনের জন্য অনেকে অপেক্ষায় ছিলেন কবে জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে। আর যে মূল যে ফটক যদি আমি বলি, মানে ভবনের দোতলা, তার মধ্যে আমি এখন দোতলাতেই রয়েছি এবং আমি যে কক্ষে রয়েছি সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে শোবার ঘর। এখানে তিনি থাকতেন এবং তার খাট যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনি খাট দেখতে পাচ্ছেন, এই খাটে রক্ত মাখা যে জামা কাপড়, সেটি জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছিলেন সেই একজন শহীদের, উনি যে প্রবাসী আবু ইসাক, উনি শহীদ হয়েছেন। অর্থাৎ তার রক্তমাখা যে এই জামাটি, সেটি তার যে খাট রয়েছে সেই খাটের উপরে সেটি রাখা হয়েছে এবং দোতলাটা পুরোটাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে আন্দোলন সংগ্রাম করেছে, যারা শহীদ হয়েছেন তাদের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পরতে পরতে সাজানো হয়েছে। এবং একই সঙ্গে নিচতলায় যেটি দেখেছি আমি, সেখানে 16 বছরের আওয়ামী লীগের যে জুলুম নির্যাতনের যে ঘটনা প্রবাহ তারা যে করেছে, যে শোষণ করেছে, নিপীড়ন করেছে, সেই স্মৃতিচিহ্নগুলো রাখা হয়েছে। আমি একটি কক্ষে দেখলাম যে শাপলা চত্বরের যে তাণ্ডব চালানো হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, সেটিও কিন্তু স্মৃতিচারণ করে রাখা হয়েছে সেখানে। এবং আরেকটি কক্ষে আমি যেটি দেখেছি যে এই যে আওয়ামী লীগ শাসন আমলের সময় যে বিরোধী দলের যে দমন পীড়ন করা হয়েছিল সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং শাপলা চত্বরে যে আমি কথা বলছি, সেই কক্ষে আমি দেখলাম যে কিছু সংবাদ, ডকুমেন্টারি কিছু সংবাদ
দেখানো হচ্ছে সেই সংবাদের মধ্যে কিন্তু আমি দেখেছি যে আমাদের যে এনটিভি রয়েছে, এনটিভির ওই সময়ের যে সংবাদ ছিল সেই সংবাদও কিন্তু সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং একই সঙ্গে বলি যে দর্শনার্থীরা যারা এখানে এসেছেন তারাই ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের যে প্রত্যাশার জায়গা বলছেন যে কিভাবে আওয়ামী লীগ সরকার যেভাবে দমন পীড়ন করেছেন এবং তাদের যে পরিবারের যে ছোট সদস্যরা রয়েছে তাদেরকেও তারা নিয়ে এসেছেন সেটি দেখানোর জন্য। আপনি এখন আবার দেখতে পাচ্ছেন যে জামা কাপড়গুলো দেখা হচ্ছে সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচিহ্নটি রাখার জন্য এটি করা হয়েছে। এবং একই সঙ্গে একটু খুব হতাশার কথা ব্যক্ত করেছেন এই দর্শনার্থীরা, কেননা যে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল সেটি তারা কাঙ্ক্ষিত এখনো অর্জন হয়নি বলে তারা অভিযোগ করেছেন। প্রত্যাশা করেছেন বর্তমান সরকার জুলাইয়ের যে জন আকাঙ্ক্ষা সেটি পূরণে তারা সচেষ্ট থাকবে, সেই বার্তাটি তারা দিয়েছেন। এবং একই সঙ্গে আমি দেখেছি যে বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝেও মানুষ বাইরে আমি দেখলাম যে লম্বা লাইন দাঁড়িয়ে আছেন এই জাদুঘরে প্রবেশ করার জন্য। তবে বলে দিই যে কয়েকটি স্লটে আসলে জাদুঘরে আসতে পারবেন, যেমন আগে অনলাইনে টিকিট কাটতে হবে এবং প্রতিদিন 900 জন দর্শনার্থীদের জন্য প্রতিদিন আসতে পারবেন। এবং আপনাকে বলে রাখি যে 900 জনের টিকিটই কিন্তু আজকে শেষ হয়ে গেছে এবং সাধারণ মানুষ যারা আসছেন তারা বলছেন এই জাদুঘরের মাধ্যমে যাতে আগামী এখন যারা সরকার পরিচালনা করছেন বা আগামীতে যে সরকার আসবে তারা কখনই যাতে আসলে মানুষের কণ্ঠরোধ করা, মানুষের যে অধিকার হরণের কথা কখনই হয়তো বা চিন্তা করবেন না এটি দেখে। এবং দেখেছি যে স্কুল কলেজ শেষ করে অনেকে দেখলাম যে স্কুলের ড্রেস পরে অনেকে এসেছেন এই জাদুঘর দেখতে আসার জন্য। দর্শক, আমরা জানছিলাম জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের খবর। 2024 সালের 11 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে সরাসরি ফোন করে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া এক কল রেকর্ডে এ তথ্য জানা যায়। এর আগে গেল মঙ্গলবার ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান আসামিরা সবাই পলাতক। চলতি বছরের 22 জানুয়ারি 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গেল 2 আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল, আইন শৃঙ্খলার অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 2 মাস ব্যাপী লং মার্চ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। সকালে রাজধানীর মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এলডিপি সভাপতি অলি আহমেদ, এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেন। তারা বলেন, সরকার 5 মাসেই ব্যর্থ হয়েছে। আগামী 5 সেপ্টেম্বর চট্টগ্রাম, 19 সেপ্টেম্বর রংপুর, 10 অক্টোবর খুলনা, 24 অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ এবং 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশ থেকে। এরপর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয় অভিমুখে যাত্রা করে 11 দল। পুলিশ তাদের আটকে দেয়। বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। রাজধানী ঢাকার চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চারপাশের নদীগুলো দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য, নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা,
খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়। এ সময় নদী দূষণ রোধে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগ এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। চলতি অর্থবছরে অনুষ্ঠিত হবে সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন। এজন্য সরকার সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা বা সিটি কর্পোরেশনের মধ্যে কোন নির্বাচন আগে হবে তা পরবর্তীতে নির্ধারিত হবে। দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। দেশে এলেই গ্রেফতার এবং প্রচলিত আইনে তার বিচার করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেপ্তার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। এই আগস্টের পরেই আমরা অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন বসে সিদ্ধান্ত নিব। তবে সরকারের ঘোষণা যেটি, এই অর্থ বছরের মধ্যেই আমরা 5টি নির্বাচন সমাপ্ত করব ইনশাল্লাহ। দীর্ঘদিন বন্ধ থাকার পর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কাটতে শুরু করেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গ্যাস সংকট। আগের মতো সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন নেই। খুব শীঘ্রই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা সংশ্লিষ্টদের। আবির আহমেদের রিপোর্টে বিস্তারিত। গ্যাস সরবরাহ বাড়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ফিরেছে স্বস্তি। অধিকাংশ স্টেশনে এখন তুলনামূলক কম সময়ে মিলছে গ্যাস। আগের মতো দীর্ঘ লাইন বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার চিত্রও নেই। গতকালকে আমি 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আজকে কিন্তু দাঁড়া থাকতে হয় 2 মিনিট লাগছে। হওয়া অবস্থা একটু ভালো আছে, আজকে আর কোনো সিরিয়াল পাই না। আয়া 2টা গাড়ির পরে ঢুকে গেছে পাম্পে। আজকে আইসা এখনই গ্যাস পাইতেছি, ভালো লাগছে। গতকালকে একটু অনেক সিরিয়াল ছিল। ভোগান্তি কমায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সন্তুষ্ট। গতকালকে রাত্রে থেকে গ্যাসের চাপ বাড়ছে, যার ফলে আমরা গ্যাস সঠিকভাবে কাস্টমারকে দিতে পারছি। গ্যাসের চাপ ঠিক আছে, গ্যাসের চাপ বাড়ছে, 200 পর্যন্ত উঠতেছে, কিন্তু গাড়ির চাপ কমে যাওয়ার কারণ মনে করেন যে আসার মাত্র হয়ে যাইতেছে। বসতবাড়িতে গ্যাস স্বল্পতায় টানা কয়েকদিনের ভোগান্তিও কমতে শুরু করেছে। গ্যাসের চাপ বাড়ায় রান্নার কষ্ট কমেছে, দুর্ভোগ কমেছে গৃহিণীদের। আপাতত কিছুটা স্বস্তি ফিরলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত গ্যাস সরবরাহ অব্যাহত রাখার বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। দেশি বিদেশি যে বিশেষজ্ঞ বা এক্সপার্টগণ কাজ করছে, তারা আশা করি খুব দ্রুতই যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে এবং টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হলে কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে। গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় রাজধানীর জনজীবনেও ফিরতে শুরু করেছে স্বস্তি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের 1/3 অর্থ লোপাট হওয়ায় 2 কোটি আমানতকারী বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক আয়োজিত আলোচনা সভায় গভর্নর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে। তিনি জানান, ব্যাংকিং খাতের 1/3 টাকা চুরি করে নিয়ে গেছে পলাতকরা। এ কারণে 2 কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছেন। এ অবস্থায় ব্যাংকিং খাত ভালোভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। গভর্নর বলেন, ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ 36%, যা এই খাতের জন্য অশনি সংকেত। খেলাপি কমিয়ে আনার জন্য 18 মাসের একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর মোস্তাকুর রহমান। শিক্ষার্থীবৃন্দ, 2 বছর পূর্তি পালন করলাম। আমরা জানি সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটা চুরি, এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিংয়ের ভাষায় এনপিএল বলছি, কিন্তু এটা আসলে এনপিএল ওই অর্থে না। আমি যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যানালাইজ করি তাহলে দেখবে এটা একেবারেই চুরি, ডাহা চুরি এখানে সরকারি পৃষ্ঠপোষকতা। ফলাফল কি? 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করেছে
কেউ কেউ এখনো করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সহ দেশ বিদেশে বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে। মাহবুব আলী খান স্মৃতি কমিটির পক্ষ থেকে জানানো হয়, সকালে বনানী কবরস্থানে মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও মোনাজাত করার কথা। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও তার কবরে পুষ্পমাল্য অর্পণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও নৌবাহিনীর বিভিন্ন দপ্তরে দোয়া মাহফিল করা হবে। মাহবুব আলী খান ১৯৭৯ সালে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। পরে জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৪ সালের ৬ আগস্ট মারা যান মাহবুব আলী। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ২০ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি ৯,৮৫৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,৩২,৯৩০ টাকা। সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এদিকে ৯,৪৪৮ টাকা বাড়িয়ে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২২,৪৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ভরি ১,৯১,০৫৬ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৫৬,০৬৪ টাকা। এদিকে স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রূপার দামও। নতুন দামে ২২ ক্যারেট এক ভরি রূপায় ২৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪,৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে ৪,৬৬৬ টাকা, আর ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪,০২৪ টাকা করা হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। ভারতের বিরুদ্ধে শেখ হাসিনাকে রাজনীতির সুযোগ দেওয়ার অভিযোগ রিজভির। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ১১ দল। সেপ্টেম্বরে বিভাগীয় লং মার্চ শুরু। এবং কাটতে শুরু করেছে গ্যাস সংকট, খুব শিগগিরই স্বাভাবিকের আশা কর্তৃপক্ষের। এই ছিল দুপুরে খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।